গত ক্লাসে আমরা করেছিলাম এলসিএম আর ভি মেথড। আজকে করব এলসিএম মেথড এবং পারপেচুয়াল মেথড। তো গত ক্লাসে আমরা প্রবলেম 5 পর্যন্ত দেখেছিলাম। প্রবলেম 6 দেখেন, এটা হচ্ছে এলসিএম মেথডের অঙ্ক। আগে আমি প্রশ্নটা পড়ে দিই, তারপরে নিয়ম বলে দিচ্ছি। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ডিটারমিন দ্য ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি বাই অ্যাপ্লাইং লোয়ার অফ কস্ট অর মার্কেট। তো নিচের তথ্যগুলো থেকে আপনি এন্ডিং ইনভেন্টরির মূল্য বের করবেন। এন্ডিং ইনভেন্টরি মূল্য মানে বর্তমানে আপনার নিকট কত টাকার ইনভেন্টরি রয়েছে সেটা নির্ণয় করবেন এলসিএম পদ্ধতিতে। লোয়ার অফ কস্ট অর মার্কেট, এটাকে বলা হয় এলসিএম পদ্ধতি। লোয়ারের এল, কস্টের সি, মার্কেটের এম, এলসিএম। তো এখানে কিছু ফুড আইটেমের নাম দেওয়া রয়েছে, কস্ট দেওয়া রয়েছে, রিপ্লেসমেন্ট কস্ট, এনআরভি দেওয়া রয়েছে, এনআরভি ব্র্যাকেটে দেওয়া রয়েছে সিলিং, আর এখানে এনআরভি লেস নর্মাল প্রফিট ব্র্যাকেটে দেওয়া রয়েছে ফ্লোর। এখান থেকে আপনাকে এন্ডিং ইনভেন্টরি মূল্য বের করতে হবে। তো এলসিএম পদ্ধতিতে ইনভেন্টরির মূল্য হবে কস্ট এবং মার্কেট ভ্যালুর মধ্যে যেটা ছোট সেটা। বলাই রয়েছে লোয়ার অফ কস্ট আর মার্কেট, কস্ট এবং মার্কেট ভ্যালুর মধ্যে ছোটটা, এটাই হবে আপনার ইনভেন্টরি ভ্যালু। এখন প্রশ্নে আপনাকে কস্ট দেওয়া রয়েছে কিন্তু মার্কেট ভ্যালু দেওয়া নেই। তো যেহেতু প্রশ্নে মার্কেট ভ্যালু দেওয়া নেই, আপনাকে মার্কেট ভ্যালু নির্ণয় করতে হবে। যদি প্রশ্নে মার্কেট ভ্যালু দেওয়া থাকতো, আপনি কস্ট আর মার্কেট ভ্যালুর মধ্যে ছোটটাকেই ইনভেন্টরি ভ্যালু হিসেবে কনসিডার করতেন। আর যদি প্রশ্নে মার্কেট ভ্যালু দেওয়া না থাকে, আপনি নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করবেন? মার্কেট ভ্যালু হলো, এগুলা লিখে রাখবেন খাতায়। মার্কেট ভ্যালু হলো রিপ্লেসমেন্ট কস্ট, সিলিং, ফ্লোর এর মাঝের ভ্যালু, মানে মিডিয়াম ভ্যালু যেটা। তো মার্কেট ভ্যালু হচ্ছে এই রিপ্লেসমেন্ট কস্ট, এটাকে সংক্ষেপে আরসি, এনআরভি সিলিং আর এনআরভি ফ্লোর, এই তিনটার মিডিয়াম ভ্যালু যেটা সেটাই হচ্ছে মার্কেট ভ্যালু। তো দেখেন, আমরা আগে প্রশ্নটাকে সরাসরি বসালাম সমাধানে, সম্পূর্ণ টেবিলটা বসালাম। এই যে ফুডের জন্য একটা কলাম, কস্টের জন্য একটা, রিপ্লেসমেন্ট কস্ট, সিলিং, ফ্লোর। তো প্রত্যেকটা আইটেম আমরা বসালাম সমাধানে। তো এখানে রিপ্লেসমেন্ট কস্ট বলতে কি বোঝায়? যে রিপ্লেসমেন্ট কস্ট বলতে এখানে বোঝায় আপনি যেই আইটেমের মার্কেট ভ্যালু নির্ণয় করছেন সেটা যদি আপনি এখন কিনতে যান, তাহলে কত টাকা লাগবে। আপনি যে আইটেমটার ভ্যালু নির্ণয় করছেন সেটা এখন আপনি যদি মার্কেটে পারচেস করতে যান, সেটা আপনার কত টাকা মূল্য লাগবে, এটা হচ্ছে রিপ্লেসমেন্ট কস্ট। সেটাকে রিপ্লেস করতে কত টাকা লাগবে। আর এনআরভি সিলিং, এনআরভি বলতে আমরা বুঝি সেলস থেকে যদি আমরা সেলিং এক্সপেন্স গুলাকে মাইনাস করি, সেটা হচ্ছে এনআরভি। মানে আমাদের যে নেট যে বিক্রয় মূল্য, এটাই হচ্ছে এনআরভি। সেলস থেকে যদি আমরা সেলিং এক্সপেন্সকে মাইনাস করি, তাহলে আমরা নেট রিয়েলাইজেবল ভ্যালুটা পাই, এনআরভি। এখানে ব্র্যাকেটে সিলিং দেওয়া, আরেকটা দেওয়া রয়েছে দেখেন এনআরভি লেস নর্মাল প্রফিট। আমরা যদি এনআরভি থেকে যদি নর্মাল প্রফিট মাইনাস করি, মানে নর্মাল প্রফিট মানে একটা প্রতিষ্ঠান যে প্রফিট অর্জন করবে, তারা যে প্রত্যাশা করে একটা প্রতিষ্ঠান যে এই প্রফিটটা অর্জন করবে, ধরেন এই আইটেমটা বিক্রি করে তারা এতটুকু প্রফিট অর্জন করবে, এটা হচ্ছে তাদের নর্মাল প্রফিট। তো আমরা যদি এনআরভি থেকে যদি নর্মাল প্রফিট বাদ দিই, সেটাকে বলা হয় ফ্লোর। সিলিং বলতে বোঝায় সর্বোচ্চ ভ্যালু, আর ফ্লোর বলতে বোঝায় সর্বনিম্ন ভ্যালু। এর রিপ্লেসমেন্ট কস্ট, সিলিং, ফ্লোর, এই তিনটার মিডিয়াম ভ্যালুটাই হচ্ছে মার্কেট ভ্যালু। যেমন দেখেন, এখানে 88,000 টাকা হচ্ছে সবচেয়ে ছোট, আর 1,20,000 হচ্ছে সবচেয়ে বড়। এই দুইটার মাঝামাঝি রয়েছে 1,04,000 টাকা, এটাই হচ্ছে মার্কেট ভ্যালু। এখন অ্যান্সার কি হবে? এই কস্ট আর মার্কেট ভ্যালু এর মধ্যে ছোটটাই হবে অ্যান্সার।
তো কস্ট হচ্ছে 80,000, আর মার্কেট ভ্যালু 1,04,000, ছোট কোনটা? 80,000। এটি হচ্ছে অ্যান্সার। বলাই রয়েছে এলসিএম, লোয়ার অফ কস্ট মার্কেট, দেন কস্ট মার্কেটের মধ্যে ছোটটা বসালাম। একইভাবে পরবর্তী আইটেমটা দেখেন। কর্নের ক্ষেত্রে কস্ট দেওয়া রয়েছে 1,00,000 টাকা। তো রিপ্লেসমেন্ট কস্ট 90,000, সিলিং 1,00,000, ফ্লোর 70,000। মার্কেট ভ্যালু হচ্ছে রিপ্লেসমেন্ট কস্ট, সিলিং, ফ্লোর, এই তিনটার মিডিয়ামটা। তো এখানে সবচেয়ে বেশি কোনটা? 1,00,000 টাকা, তো এটা বাদ দিব। সবচেয়ে কম হচ্ছে 70,000, এটাও বাদ দিব। মিডিয়াম হচ্ছে 90,000, এটাই দেখেন আমরা মার্কেট ভ্যালুতে বসালাম। তো এখন অ্যান্সার কি হবে? কস্ট আর মার্কেট ভ্যালুর মধ্যে যেটা ছোট সেটা। তো কস্ট হচ্ছে 1,00,000, মার্কেট ভ্যালু 90,000, ছোট কোনটা? 90,000, তো এটা আমরা বসালাম। এভাবে সবগুলো আইটেম বের করলাম, তাহলে আমরা পেলাম 3.5 লক্ষ টাকা। তার মানে এই প্রতিষ্ঠানের নিকট 3.5 লক্ষ টাকার ইনভেন্টরি রয়েছে। তো পরেরটা দেখেন, প্রবলেম 7। রয়্যাল লিমিটেড হ্যাজ দ্য ফলোইং আইটেমস অ্যাজ ইনভেন্টরি অ্যাজ অন June 30, 2024। তো নিচের ইনভেন্টরি গুলো রয়েছে। দ্য কোম্পানিজ নর্মাল প্রফিট মার্জিন ইজ 30% অফ কস্ট। তো এই কোম্পানি করে কি? কস্টের 30% প্রফিট অর্জন করে। ডিটারমাইন দ্য ভ্যালু অফ ইনভেন্টরি বাই অ্যাপ্লাইং লোয়ার অফ কস্ট মার্কেট। আপনি এলসিএম পদ্ধতিতে ইনভেন্টরি মূল্য নির্ণয় করেন। ইউনিটস দেওয়া রয়েছে কস্ট, রিপ্লেসমেন্ট কস্ট, সেলিং প্রাইস, আর এস্টিমেটেড কস্ট অফ কমপ্লিশন অ্যান্ড ডিসপোজাল। তো আমরা আইটেমের নাম বসালাম, তারপরে কস্ট। এখানে কস্ট দেওয়া রয়েছে পার ইউনিটে, এই যে কারণ আপনার হাতে রয়েছে টোটাল 500 ইউনিট, প্রতি ইউনিটের কস্ট হচ্ছে 65 টাকা। তো আমরা যদি 500-কে 65 দ্বারা গুণ করি তাহলে পাই 32,500। তো আপনি টোটাল কনভার্ট করে বসাবেন। তো দেখেন আমরা এ বি আইটেমের ক্ষেত্রে টোটাল কস্ট বসালাম 32,500। প্রশ্ন যদি পার ইউনিটে দেওয়া থাকে আপনি এটাকে টোটালে কনভার্ট করে বসাবেন। আবার পরের আইটেমে দেওয়া রয়েছে প্রতি ইউনিটে 80 টাকা, আপনার হাতে রয়েছে 300 ইউনিট, তার মানে 300 পূরণ 80, তাহলে আমরা পাই 24,000 টাকা। তো যেখানে বসালাম 24,000 টাকা। তারপরে আমরা বসাবো রিপ্লেসমেন্ট কস্ট, আপনি নিয়ম অনুযায়ী বসাবেন। তো আমরা কস্ট বসালাম, এখন বসাবো রিপ্লেসমেন্ট কস্ট, সিলিং, ফ্লোর, এই তিনটা বসাবো এখন, কারণ মার্কেট ভ্যালু তো হচ্ছে রিপ্লেসমেন্ট কস্ট, সিলিং, ফ্লোর, এই তিনটার মিডিয়ামটা। তো এই তিনটা বসায় তারপর আমরা মার্কেট ভ্যালু নির্ণয় করব। তো রিপ্লেসমেন্ট কস্ট প্রশ্নে দেওয়া রয়েছে ওই যে পার ইউনিটে, এটাকে আপনি টোটালে কনভার্ট করে বসাবেন। এক ইউনিট হচ্ছে 68 টাকা, আপনার হাতে রয়েছে 500 ইউনিট, তার মানে 500 × 68, টোটাল হচ্ছে 34,000 টাকা। এভাবে আমরা টোটালি কনভার্ট করে বসালাম রিপ্লেসমেন্ট কস্ট। এখন সিলিং বের করব। তো এনআরভিটাই হচ্ছে সিলিং। তো আমরা এনআরভি কিভাবে নির্ণয় করি? এনআরভি হচ্ছে যে সেলিং প্রাইস থেকে আমরা মাইনাস করি সেলিং যে এক্সপেন্স, এই যে কস্ট অফ কমপ্লিশন অ্যান্ড ডিসপোজাল, এটা হচ্ছে সেলিং প্রাইস থেকে আমরা মাইনাস করি। যে ডিসপোজাল বলতে বোঝায় আপনি যদি কোনো কিছু সেল করেন বা সেটা আর ব্যবহার করবেন না বা নষ্ট করে ফেললেন, মোট কথা সেটা আর আপনার মালিকানায় নাই, এটাকে বলা হয় ডিসপোজাল। তো আমরা কস্ট অফ কমপ্লিশন এন্ড ডিসপোজাল সেলিং প্রাইস থেকে যদি মাইনাস করি, এটা হচ্ছে এনআরভি। তার মানে আমরা কিভাবে নির্ণয় করবো এনআরভি? এখানে সেলিং প্রাইস দেওয়া রয়েছে 80 টাকা, আর কস্ট অফ কমপ্লিশন এন্ড ডিসপোজাল 3 টাকা। তার মানে 80 থেকে যদি 3 টাকা মাইনাস করেন তাহলে হচ্ছে 77। এটি হচ্ছে এনআরভি। এটা হচ্ছে এক ইউনিটের এনআরভি, আমরা টোটালে কনভার্ট করব। তো এ বি রয়েছে আমাদের হাতে 500 ইউনিট, তার মানে 77 পূরণ 500 গুণ করলে আমরা পাই 38,500 টাকা। আবার পরের আইটেমটা দেখেন, বের করেন।
102 টাকা হচ্ছে সেলিং প্রাইস, কস্ট অফ কমপ্লিশন এন্ড ডিসপোজাল হচ্ছে 8 টাকা। তো 102 - 8, তার মানে হচ্ছে 94 টাকা। এটা হচ্ছে 1 ইউনিটের এনআরভি। এটাকে গুণ করেন 300 দ্বারা, এই যে 300 ইউনিট হাতে রয়েছে, তাহলে আমরা পাবো 28,200 টাকায়। এটি হচ্ছে এনআরভি, এটাকে সিলিং বলে। এখন আমাদের ফ্লোর বের করতে হবে। তো ফ্লোর বের করার সূত্রটা কি? এনআরভি থেকে যদি আমরা নর্মাল প্রফিট মাইনাস করি, এটাকে বলা হয় ফ্লোর। এনআরভি থেকে প্রফিটটাকে মাইনাস করবেন। এনআরভি সিলিং থেকে ফ্লোর ছোট হবে, কারণ আপনি যদি এনআরভি থেকে যদি প্রফিট মাইনাস করেন তাহলে তো ভ্যালুটা আরো ছোট হবে। তো কাজে আপনি দেখবেন এনআরভি সিলিং থেকে ফ্লোরের মূল্যটা সবসময় ছোট হবে। যেমন এখানে দেখেন সিলিং হচ্ছে 38,500, ফ্লোর হচ্ছে 28,750, আবার এখানে সিলিং 28,200, এখানে হচ্ছে 21,000। তো সিলিং থেকে ফ্লোরটা ছোট হবে, কারণ সিলিং তো হচ্ছে সর্বোচ্চ মূল্য আর ফ্লোর তো হচ্ছে সর্বনিম্ন মূল্য। তাই সিলিং থেকে দেখবেন ফ্লোরের মূল্যটা ছোট হয়। তো আমরা প্রথম আইটেমের ক্ষেত্রে বের করি ফ্লোর। এখানে এ বি আইটেমের ক্ষেত্রে পেয়েছিলাম সিলিং 38,500। তো প্রশ্নে বলা রয়েছে প্রফিট হচ্ছে কস্টের 30%। তো এখানে কস্ট হচ্ছে 32,500। তো এই 32,500 এটা 30% হচ্ছে 9,750 টাকা। তো এটা যদি মাইনাস করি তাহলে আর পাই 28,750। এই যে এটাই হচ্ছে আমাদের ফ্লোর। একইভাবে পরের আইটেমটা দেখেন। এখানে এনআরভি সিলিং হচ্ছে 28,200, আর প্রফিট হচ্ছে কস্টের 30%। তো কস্ট হচ্ছে 24,000 টাকা। তো 24,000-এর 30% হচ্ছে 7,200। তো মাইনাস করলে আমরা পাই 21,000 টাকা। তো এটাই দেখেন আমাদের ফ্লোর। তো এখন আমরা মার্কেট ভ্যালু নির্ণয় করব। মার্কেট ভ্যালু হচ্ছে রিপ্লেসমেন্ট কস্ট, সিলিং, ফ্লোর, এই তিনটার মিডিয়ামটা। তো প্রথমটার ক্ষেত্রে দেখেন সবচেয়ে বড় হচ্ছে 38,500, এটা বাদ দিলাম। সবচেয়ে ছোট হচ্ছে 28,750, বাদ দিলাম। মিডিয়াম হচ্ছে 34,000। তো এটাই হচ্ছে আমাদের মার্কেট ভ্যালু। এখন অ্যান্সার হবে কস্ট আর মার্কেট ভ্যালুর মধ্যে ছোটটা। কস্ট হচ্ছে 32,500, মার্কেট ভ্যালু হচ্ছে 34,000, ছোট হচ্ছে 32,500। এটি হচ্ছে অ্যান্সার। আবার পরবর্তী আইটেমের ক্ষেত্রে সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 28,200, সর্বনিম্ন হচ্ছে 21,000, মিডিয়াম হচ্ছে 21,600। তো এটি হচ্ছে মার্কেট ভ্যালু। এখন অ্যান্সার হবে কস্ট আর মার্কেট ভ্যালুর মধ্যে ছোটটা। তো কস্ট হচ্ছে এখানে 24,000, মার্কেট ভ্যালু হচ্ছে 21,600, ছোট হচ্ছে 21,600। তাই এটাই হচ্ছে অ্যান্সার। তো এইভাবে আমরা সবগুলা বের করব। তো বের করে যোগ করলে পেলাম 1,33,300 টাকা। তার মানে এই প্রতিষ্ঠানের নিকট 1,33,300 টাকার ইনভেন্টরি রয়েছে। তো 6, 7 দেখবেন এটা হচ্ছে এলসিএম পদ্ধতির। তো এখন দেখবো আমরা পারপেচুয়াল পদ্ধতি। তো এখন পারপেচুয়াল আর পিরিয়ডিক রিলেটেড থিওরিগুলো আগে দেখে আসি। এই যে পারপেচুয়াল পদ্ধতি বলতে কি বোঝায়, পিরিয়ডিক পদ্ধতি, এই ডেফিনেশন মাঝে মাঝে আসে যে পারপেচুয়াল এবং পিরিয়ডিক পদ্ধতি বলতে কি বোঝায়, কোন পদ্ধতিটা বেশি সুইটেবল, মানে আপনার মতে কোন পদ্ধতিটা বেশি সুইটেবল। তো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম ইজ অ্যান অ্যাকাউন্টিং মেথড ইন হুইচ রেকর্ডস আর আপডেটেড আফটার ইচ ট্রানজাকশন ইজ অকার। পারপেচুয়াল পদ্ধতিতে যখনই কোনো ট্রানজাকশন ঘটে সাথে সাথে রেকর্ডটাকে আপডেট করা হয়।
ধরেন আপনি কোনো কিছু পারচেস করলেন, সাথে সাথে আপনি করবেন কি, রেকর্ডকে আপডেট করে ফেলবেন। আপনার যে রেজিস্টার খাতা রয়েছে সাথে সাথে সেখানে আবার যোগ করে ফেলবেন। আপনি 100 ইউনিট ইনভেন্টরি পারচেস করলেন, সাথে সাথে 100 ইউনিট ইনভেন্টরি যোগ করে দিবেন আপনার যে রেজিস্টার খাতা রয়েছে। আবার যদি আপনি সেল করেন, সাথে সাথে মাইনাস করে দিবেন। আপনি ধরেন 20 ইউনিট সেল করলেন, সাথে সাথে স্টক থেকে 20 ইউনিট মাইনাস করে দিবেন। তো এটা হচ্ছে পারপেচুয়াল পদ্ধতি। যখনই কোনো ট্রানজাকশন ঘটবে সাথে সাথে আপনি এই রেকর্ডটাকে আপডেট করে ফেলবেন। আর পিরিয়ডিক পদ্ধতি হচ্ছে, পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম ইজ অ্যান অ্যাকাউন্টিং মেথড ইন হুইচ দ্য অ্যামাউন্ট অফ ইনভেন্টরি ইজ ডিটারমাইন্ড অ্যাট দ্য এন্ড অফ অ্যাকাউন্টিং পিরিয়ড অর ইন স্পেসিফাইড পিরিয়ড। তো পিরিয়ডিক পদ্ধতিতে কোনো ট্রানজাকশন ঘটার সাথে সাথেই রেকর্ডটাকে আপডেট করা হয় না। এটা করা হয় কি, বছর শেষে করা হয়, আপডেট করা হয়, অথবা একটা নির্দিষ্ট সময় পর। ধরেন আপনি প্রতি মাস শেষ হলে খাতাটাকে আপডেট করেন, এরকম হইতে পারে। সাধারণত প্রতি বছর শেষ হলে খাতাটাকে আপডেট করে, এটা হচ্ছে পিরিয়ডিক পদ্ধতি। এখন এই দুইটা পদ্ধতির মধ্যে কোনটা বেশি সুইটেবল? আপনি বলবেন পারপেচুয়াল পদ্ধতিটাই বেশি সুইটেবল। কারণ কি? কারণ পারপেচুয়াল পদ্ধতিতে যেহেতু সাথে সাথে আপনি খাতাটাকে আপডেট করে ফেলতেছেন, তো আপনি যে কোনো সময় জানতে পারতেছেন আপনার নিকট কতটুকু ইনভেন্টরি রয়েছে। কিন্তু পিরিয়ডিক পদ্ধতিতে কিন্তু আপনি বছর শেষ হওয়ার আগে জানতে পারতেছেন না আপনার নিকট কতটুকু ইনভেন্টরি রয়েছে। তো কাজে পারপেচুয়াল পদ্ধতিটাই বেশি সুইটেবল। তো ডিফারেন্সটা দেখে নিবেন, যে পারপেচুয়াল আর পিরিয়ডিক পদ্ধতির ডিফারেন্স। এই থিওরিগুলা পরীক্ষার জন্য লাগে, পারপেচুয়াল পিরিয়ডিক পদ্ধতির ডেফিনিশন আর ডিফারেন্স। তো এখানে ডেফিনিশনটা দিবেন। তারপরে যে রেকর্ডিং, ইট ইউজেস কম্পিউটার সিস্টেম। সাধারণত পারপেচুয়াল পদ্ধতি কম্পিউটার সিস্টেম ব্যবহার করা হয়। কারণ বর্তমানে তো দেখা যায় রেজিস্টার খাতা কম মেনটেন করা হয়, কম্পিউটারে এন্ট্রি রাখা হয়। আর পিরিয়ডিক পদ্ধতি সাধারণত কম্পিউটার সিস্টেম ফলো করে না, কারণ এটা বছর শেষে গণনা করে কতটুকু মালামাল রয়েছে। তারপরে পারপেচুয়াল পদ্ধতি কারা ব্যবহার করে? যাদের ট্রানজ্যাকশন অনেক বেশি। কারণ যেমন সুপার মল, সুপার মলে প্রতিদিন অনেক কিছু কেনা বেচা করে, তো তারা করে কি পদ্ধতি ব্যবহার করে। আর পিরিয়ডিক পদ্ধতি ব্যবহার করে যাদের ট্রানজ্যাকশন কম। এটাই দেখেন আরেকটা পার্থক্য। পারপেচুয়াল পদ্ধতি ব্যবহার করে যাদের ট্রানজ্যাকশন বেশি, যাদের ট্রানজ্যাকশন কম তারা পিরিয়ডিক পদ্ধতি ব্যবহার করে। আরেকটা পার্থক্য দিতে পারেন এক্সাম্পল, যেমন সুপার মল তারা পারপেচুয়াল পদ্ধতি ব্যবহার করে, তবে পিরিয়ডিক পদ্ধতি ব্যবহার করে। যেমন টিভি শোরুম, এসি শোরুম, এদের তো প্রতিদিন টিভি বিক্রি হয় না, সপ্তাহে একটা, মাসে একটা বিক্রি হয়। তো এরা বছর শেষে একবারে খাতাগুলোকে আপডেট করে নেয়। তো এখন আমরা এই রিলেটেড অঙ্ক দেখি। প্রবলেম 8 দেখেন, ফার্স্ট কোম্পানি ইউজেস পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তো বলাই রয়েছে এই প্রতিষ্ঠান পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম ফলো করে। তো আপনাকে নির্দিষ্ট করে বললে এইভাবে অঙ্ক করবেন এই পদ্ধতিতেই। আর নির্দিষ্ট করে না বললে আপনি পারপেচুয়াল বা পিরিয়ডিক যে কোনো একটা পদ্ধতিতে করতে পারবেন। যেই অঙ্ক পারপেচুয়াল পদ্ধতিতে করা যায় সেটা পিরিয়ডিক পদ্ধতিতে করা যায়। তো প্রশ্নে যদি নির্দিষ্ট করে না বলে আপনি একটা যে কোনো একটা পদ্ধতিতে করতে পারেন। আপনার কাছে পারপেচুয়াল সহজ লাগলে পারপেচুয়াল করবেন, পিরিয়ডিক সহজ লাগলে পিরিয়ডিক করবেন। তবে পারপেচুয়াল পদ্ধতির অঙ্ক করতে একটু বেশি সময় লাগে, পিরিয়ডিক পদ্ধতির অঙ্ক করতে একটু কম সময় লাগে। তো আপনি যদি সময় বাঁচাতে চান তখন পিরিয়ডিক পদ্ধতি করবেন। কিন্তু পারপেচুয়াল পদ্ধতি করলে মানে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, আর পিরিয়ডিক পদ্ধতি করলে ভুল হওয়ার সম্ভাবনা আবার একটু থাকে বেশি। আপনি যদি আবার চান সঠিক অঙ্ক করতে তাহলে আবার পারপেচুয়াল তখন করার চেষ্টা করবেন, কিন্তু সময় লাগবে বেশি পারপেচুয়াল করলে। তো এখানে ইনফরমেশন দেওয়া রয়েছে, জানুয়ারি 1 তারিখে পারচেস করলেন কতটুকু, ফেব্রুয়ারি 1 তারিখে সেল করলেন, আবার মার্চের 1 তারিখে পারচেস করলেন। মোট কথা কত তারিখে কতটুকু পারচেস করলেন সেল করলেন এই ইনফরমেশন দেওয়া রয়েছে। কিছু এডিশনাল ইনফরমেশন দেওয়া রয়েছে,
স্পেসিফিক আইডেন্টিফিকেশন পদ্ধতির জন্য। তো বলা হয়েছে ক্যালকুলেট দ্য এন্ডিং ইনভেন্টরি অ্যান্ড কস্ট অফ গুডস সোল্ড আন্ডার লিফো ফিফো ওয়েটেড অ্যাভারেজ অ্যান্ড স্পেসিফিক আইডেন্টিফিকেশন মেথড। এই চারটা পদ্ধতিতে নির্ণয় করেন। তো পরীক্ষায় একসাথে সবগুলা পদ্ধতি আসবে না। ধরেন বলবে লিফো আর ফিফো পদ্ধতিতে করেন। তো আমি একসাথে চারটা নিয়মই দিলাম যেন আপনি একটা অঙ্ক করলে চারোটা পদ্ধতি বুঝতে পারেন। এই জন্য কিন্তু একসাথে চারটা আপনার আসবে না। তারপরে বুঝার সুবিধার্থে একসাথে চারটা করে দিলাম। তো পারপেচুয়াল পদ্ধতিটা করতে হয় টেবিলের সাহায্যে। যখন পারপেচুয়াল পদ্ধতি অঙ্ক করবেন, এই টেবিলের সাহায্যে অঙ্ক করবেন। আর আমরা যখন পিরিয়ডিক পদ্ধতি অঙ্ক করব তখন টেবিলের সাহায্যে করি না। যেমন দেখেন পিরিয়ডিক পদ্ধতি পরে রয়েছে, যেমন প্রবলেম 11 পিরিয়ডিক পদ্ধতি, এখানে দেখেন টেবিলের সাহায্যে করি নাই। তো আপনি যখন পারপেচুয়াল পদ্ধতি অঙ্ক করবেন, একটা টেবিল এঁকে নেবেন। টেবিলে সবসময় চারটা কলাম তৈরি করবেন। প্রথমটা হচ্ছে ডেট, তারপরে পারচেজ, প্রশ্নে যদি পারচেজ বলা থাকে পারচেজ লিখবেন। অনেক সময় রিসিপ্ট লেখা থাকে তাহলে আপনি রিসিপ্ট লিখবেন। অনেক সময় পারচেজ না লিখে রিসিপ্ট মানে কতটুকু মাল পেলেন। এখানে পারচেজ দেওয়া রয়েছে তাই পারচেজ লিখলাম। তারপর আরেকটা কলাম করবেন সেল। অনেক সময় প্রশ্নে সেল না লিখে ইস্যু লেখা থাকে, তাহলে আপনি সেল না লিখে ইস্যু লিখবেন। এখানে দেওয়া রয়েছে সেল তাই আমরা সেল লিখলাম। প্রশ্নে যদি ইস্যু লেখা থাকতো আমরা ইস্যু লিখতাম। ধরেন আপনি যখন বাইরের থেকে পারচেজ করবেন তখন তো পারচেজ করেন। আবার আপনি যখন বাইরের কারো কাছে বিক্রি করবেন তখন সেল করেন। আর আপনি যখন অনেক প্রতিষ্ঠান আছে এক ব্রাঞ্চ আরেক ব্রাঞ্চ থেকে মাল নেয়। ধরুন অনেক সময় আপনি যদি মালামাল শর্ট পড়ে, আপনি যদি বিভিন্ন ব্রাঞ্চ থাকে, আপনি আরেক ব্রাঞ্চ থেকে যদি মাল নেন, তখন এটাকে পারচেজ বলে না, রিসিভ বলে। কারণ এক ব্রাঞ্চ আরেক ব্রাঞ্চ থেকে পারচেজ করে আনে না, সেটা ধার হিসেবে আনে। আবার পরবর্তীতে যখন আপনি মালামাল পেয়ে যাবেন ওটা পরিশোধ করে দিবেন। তো আপনি তখন রিসিপ্ট লিখবেন আর ওই ব্রাঞ্চ তখন ইস্যু লেখে। ওই ব্রাঞ্চ কিন্তু আপনার কাছে এটা সেল করতেছে না, সে আপনাকে ধার হিসেবে দিতেছে। পরবর্তীতে আপনি পেলে অবশ্য পরিশোধ করে দিবেন। তো সে লিখবে ইস্যু। তো এই জন্য অনেক সময় প্রশ্নে ইস্যু লেখা পেতে পারেন, তখন আপনি ইস্যু লিখবেন। তারপর আরেকটা কলাম করবেন ব্যালেন্স। তো সবসময় চারটা কলাম তৈরি করবেন। এখন ডেট ওয়াইজ সিরিয়ালে করবেন, 1 তারিখে 2 তারিখ সিরিয়ালে। তো জানুয়ারি 1 তারিখে পার্চেস করলেন 200 ইউনিট 10 টাকা করে। তো আমরা পার্চেস করে বসালাম 200 ইউনিট 10 টাকা করে 2000 টাকা। তো এটা ব্যালেন্সে বসাবো। তার মানে আমাদের হাতে রয়েছে এখন 200 ইউনিট 10 টাকার মালামাল, টোটাল 2000 টাকা। আমরা করছি লিফো পদ্ধতি, সবার আগেরটা। লিফো মানে লাস্ট ইন ফার্স্ট আউট। লিফো বলতে বোঝায় লাস্ট ইন ফার্স্ট আউট। আপনি সবার শেষে যেটা পারচেস করলেন সেটাই সবার আগে বিক্রি করবেন। লিফো ফলো করে কারা? সাধারণত লাইব্রেরি লিফো পদ্ধতি ফলো করে। কারণ ধরেন আপনি 20টা বই রাখলেন, একটার উপর একটা, আপনি একটার উপর একটা 20টা বই রাখলেন। এখন যখন কোনো কাস্টমার বই কিনতে আসবে, আপনি সবার শেষে যে বইটা রাখলেন সেটাই তো সবার উপরে রয়েছে, সেটাই আপনি সবার আগে বিক্রি করবেন। কারণ সবার প্রথমে যে বই রাখলেন সেটা তো 20টা বইয়ের নিচে সর্বশেষে আছে, সেটা তো আপনি টেনে বের করতে পারবেন না। তো কাজেই লাইব্রেরি করে কি লিফো পদ্ধতি ফলো করে, লাস্টে যেটা রাখলো সেটাই আগে বিক্রি করে। আর ফিফো হচ্ছে এর বিপরীত, ফার্স্ট ইন ফার্স্ট আউট। মানে সবার আগে যেটা পারচেস করলেন সেটাই সবার শেষে বিক্রি করবেন আপনি। ফিফো ফলো করে যারা পচনশীল দ্রব্য বিক্রি করে, যেমন সবজি বিক্রেতা, ফল বিক্রেতা। আপনি 1 সপ্তাহ আগে কিছু ফল কিনলেন, 2 দিন আগেও কিছু ফল কিনলেন, বিক্রি করবেন আগে 1 সপ্তাহের আগেরটা। যেটা 1 সপ্তাহ আগে কিনলেন সেটা আগে বিক্রি করবেন, কারণ সেটা যদি এখন বিক্রি না করেন আর কিছুদিন পর তো সেগুলো পচে যাবে। তো কাজে পচনশীল দ্রব্য যারা বিক্রি করে তারা ফিফো পদ্ধতি ব্যবহার করে। আরেকটা রয়েছে ওয়েটেড অ্যাভারেজ। এটা শুধু এভারেজ নামেও প্রশ্নে লিখতে পারে।
অথবা মুভিং অ্যাভারেজও লিখতে পারে একই। মুভিং অ্যাভারেজ, ওয়েটেড অ্যাভারেজ, সিম্পল অ্যাভারেজ। অ্যাভারেজ শব্দ থাকলেই বুঝবেন এই পদ্ধতি। তো অ্যাভারেজ পদ্ধতি ফলো করে সাধারণত ইলেকট্রনিক্স আইটেম যারা বিক্রি করে, ইলেকট্রনিক আইটেম। তো এরা করে কি একসাথে সব মিক্স করে ফেলে, কোনটা আগে কিনছেন কোনটা পরে ওগুলা হিসাব রাখে না, যত কিছু পার্চেস গুলো সব একত্রে মিক্স করে ফেলে। তো ওইখান থেকে বিক্রি করে। আর স্পেসিফিক আইডেন্টিফিকেশন, এই পদ্ধতি ফলো করে যারা তাদের প্রোডাক্টগুলোকে বারকোড ইউজ করে। যেসব প্রতিষ্ঠান তাদের প্রোডাক্টগুলোকে দেখা যায় আলাদা আলাদা কোড ইউজ করে, তারা স্পেসিফিক আইডেন্টিফিকেশন পদ্ধতি ফলো করে। ধরেন আপনি অনেক শোরুম আছে, ড্রেস কিনতে গেলে দেখবেন ধরেন আপনি টি শার্টই কিনতে গেলেন, প্রতিটা টি শার্টে এক একটা করে বারকোড ইউজ করা বা এক একটা কোড নাম্বার দেওয়া। তো তারা করে কি স্পেসিফিক আইডেন্টিফিকেশন পদ্ধতি ফলো করে। তার যখন যেই মানে কোডের ড্রেসটা বিক্রি করার প্রয়োজন সে তখন বিক্রি করে, তারা ফিফো ফলো করে না, লিফও করে না, যে সে লাস্টেরটা আগে বিক্রি করবে বা ফার্স্টেরটা, এমন না। তার প্রত্যেকটা আইটেম করে কি নির্দিষ্ট নির্দিষ্ট করে কোড নাম্বার দেওয়া। তো সে করে কি ওই কোড ওয়াইজ তার যখন যেটা দরকার সেটা বিক্রি করে। তার মানে স্পেসিফিক আইডেন্টিফিকেশন ফলো করে যারা প্রোডাক্টগুলোকে কোড ইউজ করে। তো দেখেন ফেব্রুয়ারি 1 তারিখে সেল করলেন 100 ইউনিট 20 টাকা করে। এখন আমরা 100 ইউনিট হিসাব করব, সেল করলেন 20 টাকা করে, আমরা 20 টাকা কনসিডার করব না, আমরা কনসিডার করব ক্রয় মূল্য। এই যে 10 টাকা এটা কনসিডার করব। দেখেন আমরা 100 ইউনিট সেল করতেছি 10 টাকা করে, অথচ প্রশ্নে দেওয়া রয়েছে আপনি 100 ইউনিট সেল করলেন 20 টাকা করে। আমরা কেন 20 টাকা কনসিডার করতেছি না? আমরা এটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করছি না, যে আমরা আয় ব্যয় লাভ লোকসান হিসাব করবো তা না। ইনভেন্টরিকে হিসাব করা হয় কস্ট প্রাইসে, তা আমরা এখানে সব কস্ট প্রাইস হিসাব করব। এটা ইনকাম স্টেটমেন্ট না, যে আপনি এখানে লাভ লোকসান হিসাব করবেন তা না। তো এখানে সবসময় আপনি ক্রয় মূল্যগুলাকে বিবেচনা করবেন, যে আমরা এখানে বিবেচনা করছি কত টাকা, মানে কত টাকার পণ্যটা বিক্রি করছি। আপনি যে 100 ইউনিট বিক্রি করতেছেন, কোন পণ্যটা, এই 10 টাকা মূল্যের পণ্যটা বিক্রি করতেছেন। তো এইটা আর কি বলতে এটা বোঝায় যে দেখেন আমরা 100 ইউনিট বিক্রি করলাম এই 10 টাকা মূল্যের মালামাল, আপনার হাতে ছিল 200 ইউনিট, এখান থেকে 100 ইউনিট বিক্রি করলাম, আর রয়েছে কত, 100 ইউনিট। সাথে সাথে ব্যালেন্স আপডেট করবেন। ওই যে আমরা থিওরিতে কি শিখলাম, পারপেচুয়াল পদ্ধতিতে কোনো ট্রানজ্যাকশন ঘটার সাথে সাথে আপডেট করে ফেলতে হয়। তো আমরা আপডেট করলাম, আমার ব্যালেন্স রয়েছে 100 ইউনিট, 10 টাকার মালামাল 1000 ইউনিট। আবার মার্চের 1 তারিখে পারচেস করেন 300 ইউনিট 20 টাকা করে। তো আমরা পারচেস ঘরে বসালাম 300 ইউনিট 20 টাকা করে, 6,000 টাকা। আগের মালামাল রয়েছে 100 ইউনিট, নতুন করে কিনলাম 300 ইউনিট। একসাথে কিন্তু যোগ করবেন না। এই যে আগের রয়েছে 100 ইউনিট আর এখন কিনলেন 300, এটাকে যোগ করে 400 বসাবেন না। এটা যদি একসাথে যোগ করে 400 করে ফেলেন এটা অ্যাভারেজ পদ্ধতি হয়। ওই যে আরেকটা যেটা বললো ওয়েটেড অ্যাভারেজ, তাহলে অ্যাভারেজ পদ্ধতি হয়ে যাবে। আপনি কিন্তু যোগ করবেন না, আপনি আলাদা আলাদা রাখতে হবে, কারণ লিফো মানেই তো লাস্টে যেটা কিনলেন সেটা আগে বিক্রি করবেন। তো আপনি যদি সব আলাদা আলাদা না রাখেন বুঝবেন কিভাবে কোনটা আগে কিনলেন কোনটা পরে কিনলেন? কারণ আপনাকে তো পরের মালটা আগে বিক্রি করতে হবে। তো এই জন্য একত্রে মিক্স করবেন না, আলাদা আলাদা রাখবেন। এখন এপ্রিল 1 তারিখে বলা রয়েছে সেল করলেন 350 ইউনিট 40 টাকা করে। ওই যে আমরা বিক্রয় মূল্য হিসাব করব না, কারণ আমরা ইনকাম স্টেটমেন্ট করছি না। 350 ইউনিট বিক্রি করলেন, তো আমরা ফলো করছি লিফো, মানে লাস্টের টাকা আগে বিক্রি করতে হবে। আমাদের শেষের মালামাল রয়েছে 300 ইউনিট 20 টাকা করে, তো এটাকে আগে বিক্রি করব। এই যে 300 ইউনিট 20 টাকা করে আগে বিক্রি করলাম। আপনি টোটাল বিক্রি করলেন কতটা, 350 ইউনিট। লাস্টের মাল রয়েছে 300 ইউনিট, আরো 50 ইউনিট বিক্রি করলেন, সেটা তার আগেরটা থেকে বিক্রি করবেন। এই জন্য দেখেন তার আগেরটা থেকে বাকি 50 ইউনিট বিক্রি করলাম 10 টাকার মালামাল। তো এখন আমার ব্যালেন্স থাকবে কতটুকু, 300 ইউনিট তো সব শেষ,
আর 100 ইউনিট থেকে 50 ইউনিট বিক্রি করলাম, আর রয়েছে বাকি 50 ইউনিট। 10 টাকার মালামাল 500 টাকা। এই যে আমরা দেখেন সাথে সাথে আপডেট করে ফেলছি এন্ট্রিগুলা। এটাই ফিফো পদ্ধতিতে কি হবে, ফিফো পদ্ধতিতে জাস্ট আমরা ফার্স্টের টাকা আগে বিক্রি করব, আর কোনো পার্থক্য নাই। যখন আমরা ফিফো করব, এই দেখেন এই ফার্স্টের টাকা আগে বিক্রি করলাম, কারণ ফিফো মানে ফার্স্টের টাকা আগে বিক্রি করতে হবে। তো 100 ইউনিট আগে বিক্রি করলাম, তারপরে টোটাল তো বিক্রি করছেন 350, আরো 250 রয়েছে, এই 300 থেকে বাকি 250 বিক্রি করলাম, টোটাল হইলো 350। তার মানে আমার ব্যালেন্সে রয়েছে 50 ইউনিট 20 টাকার মালামাল। দেখেন, লিফোতে রয়েছিল 50 ইউনিট 10 টাকার মালামাল, ফিফোতে রয়েছে 50 ইউনিট 20 টাকার মালামাল, কারণ ওই যে শেষেরটা রয়েছে। তারপর আবার মে 1 তারিখে পারচেস করলেন 110 ইউনিট 15 টাকা করে। তো আমরা বসালাম 110 ইউনিট 15 টাকা করে, তার মানে 1650 টাকা। তো আবার ব্যালেন্স আপডেট করলাম। এখন আবার বলা রয়েছে মে 1 তারিখে রিটার্ন দিলেন 10 ইউনিট 10 টাকা করে। তো দেখেন, আপনি মে 1 তারিখে পারচেস করেছিলেন 15 টাকা করে, রিটার্ন দিলেন 10 টাকা করে। তো এটা হচ্ছে অনেক কোম্পানির পলিসি থাকে, যে আপনি যদি পারচেস করার পরে কোনো কিছু রিটার্ন করেন, আপনি কিছু ডিসকাউন্টে টাকা ফেরত পাবেন। যেমন এখানে আপনি 15 টাকা করে পারচেস করলেন, যখন রিটার্ন দিলেন 10 টাকা করে ফেরত পেলেন। তো এটা অনেক কোম্পানির পলিসি থাকে, যে আপনি যখন রিটার্ন করবেন ফুল টাকা পাবেন না, কিছু ডিসকাউন্টে আপনাকে ফেরত দিতে হবে। তো এইটা হচ্ছে বিষয়টা এরকম, যে আপনি 15 টাকা করে পারচেস করলেন, যখন রিটার্ন দিলেন 10 টাকা করে আপনাকে রিটার্ন দিতে হলো, 5 টাকা করে আপনি কম পেলেন। এখন আপনি খাতাতে কত টাকা বসাবেন, রেজিস্টারে আপনাকে 15 টাকাই বসাতে হবে। ওই যে আমরা বললাম, এটা আমরা ইনকাম স্টেটমেন্ট করছি না যেখানে লাভ লোকসান হিসাব করবেন, আমরা এখানে ইনভেন্টরি হিসাব করছি, যে আপনি কত টাকা মানে মূল্যের মালামাল বিক্রি করতেছেন। তা আপনি এন্ট্রি করেছিলেন 15 টাকা করে, মাইনাসও করতে হবে 15 টাকা করে। 110 ইউনিট 15 টাকা করে পার্চেস করলেন, এর মধ্যে থেকে 10 ইউনিট রিটার্ন দিলেন 15 টাকার মালামাল। আমরা 15 টাকা করে রিটার্ন দিলাম তা কিন্তু বুঝাই না, এর মানে বুঝাই 15 টাকার মালামাল আমরা রিটার্ন দিলাম। যেই মালামাল কিনেছিলাম 15 টাকা করে, সেটাকে আমরা ফেরত দিলাম। তাই দেখেন 10 ইউনিট মাইনাস করলাম 15 টাকা করে, 150 টাকা। তার মানে আমার হাতে রয়েছে আর ওই যে 100 ইউনিট, 110 থেকে 10 ইউনিট চলে গেল, আর 100 ইউনিট 15 টাকার মালামাল। তো এখন আপনাকে নির্ণয় করতে বললো যে এন্ডিং ইনভেন্টরি। তো আমরা তার মানে আমাদের হাতে রয়েছে কতটুকু, 2000 টাকার মালামাল, এই যে এন্ডিং ইনভেন্টরি। আরেকটা নির্ণয় করতে বললো কস্ট অফ গুডস সোল্ড। এই যে আমরা যেগুলা সেল করলাম, এগুলা তো সব আমরা কস্ট প্রাইসে বসালাম, এগুলা যোগ করলেই পাবো কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড বলতে বোঝায় আপনি যা বিক্রি করলেন তার খরচ কত ছিল, মানে বিক্রিত পণ্যের ক্রয় মূল্য কত ছিল। তো আমরা যা বিক্রি করলাম, এখানে তো বিক্রয় মূল্য বসাই নাই, সব দেখেন ক্রয় মূল্য বসালাম। এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। 1000 6000 যোগ করলে 7500, 7500। ফিফো পদ্ধতিতে দেখেন এন্ডিং ইনভেন্টরি বের হইলো 2500, এই যে 1000 আর 1500। আর কস্ট অফ গুডস সোল্ড বের হইলো 1000 1000 2000 5000 7000। লিফো পদ্ধতিতে কস্ট অফ গুডস সোল্ড আসলো 7500, ফিফো পদ্ধতিতে 7000। এখন আপনার অঙ্ক ঠিক আছে কিনা পরীক্ষার হলে বুঝতে পারবেন। কিভাবে বুঝবেন, আপনি লিফো পদ্ধতির কস্ট অফ গুডস সোল্ড আর এন্ডিং ইনভেন্টরি যোগ করেন, তাহলে হয় 9500, টোটাল হয় 9500। ফিফো পদ্ধতির কস্ট অফ গুডস সোল্ড আর এন্ডিং ইনভেন্টরি যোগ করেন, 9500 হয়। যদি সমান হয় পরীক্ষা হলে বুঝবেন আপনার অঙ্ক ঠিক আছে। যেই পদ্ধতি করেন টোটাল টাকা একই হবে। কস্ট অফ গুডস সোল্ড কিন্তু দুইটা দুই রকম, এন্ডিং ইনভেন্টরিও কিন্তু দুইটা দুই রকম, কিন্তু টোটাল করলে একই ফলাফল আসবে। তো দেখেন এখানে লিফো পদ্ধতি তো 9500,
ফিফোতেও 9,500, তার মানে অঙ্ক ঠিক আছে। তারপর হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মেথড। ওই যে জানুয়ারি 1 তারিখে বলা ছিল 200 ইউনিট পারচেস করলেন, তো ব্যালেন্সে বসালাম। ফেব্রুয়ারি 1 তারিখে বললো 100 ইউনিট সেল করলেন, তো আমাদের হাতে রয়েছে তো 10 টাকার মালামাল, তো সেখান থেকে সেল করলাম, হাতে রয়েছে আর 100 ইউনিট। এখন মার্চের 1 তারিখে বলা রয়েছে 300 ইউনিট পারচেস করলেন। তো অ্যাভারেজ মেথডে করা হয় কি, সবকিছুকে একত্রে মিক্স করে ফেলা হয়। আপনার হাতে আগের মালামাল রয়েছে 100 ইউনিট, নতুন করে পারচেস করলেন 300 ইউনিট, তো এটাকে যোগ করে ফেলবেন। এটা হচ্ছে অ্যাভারেজ। তো দেখেন 400 ইউনিট, তো দেখেন আমরা যোগ করে বসালাম 400 ইউনিট। আগের মালামাল ছিল 1,000 টাকার, নতুন করে পারচেস করলেন 6,000 টাকা, তো যোগ করেন আরো 6,000। তার মানে এখন আপনার হাতে রয়েছে 7,000 টাকার ইনভেন্টরি, তো বসায় দিলাম 7,000। এই যে এখন টোটাল কত টাকার ইনভেন্টরি রয়েছে, 7,000 টাকার, হাতে রয়েছে 400 ইউনিট। তো টোটাল টাকাকে যদি টোটাল ইউনিট দ্বারা ভাগ করেন, পার ইউনিটের কস্ট পেয়ে যাবেন। পার ইউনিট কস্ট কত, 17 টাকা 50 পয়সা। এইভাবে আমরা বের করলাম, অ্যাভারেজ করে নিলাম। এটি হচ্ছে অ্যাভারেজ মেথড, যে আমরা টোটাল কস্টকে টোটাল ইউনিট দ্বারা ভাগ করে পার ইউনিট কস্ট নির্ণয় করলাম। তারপরে হচ্ছে সেল করলেন 350 ইউনিট। ওই যে এখন তো আমরা সব একত্রে মিক্স করে ফেললাম, এখানে লিফো ফিফোতে অ্যাপ্লাই নাই। আগেরটা বিক্রি করবেন না পরেরটা তা না, সবটা একত্র করে ফেললাম। এই 400 ইউনিট থেকে এখন 350 ইউনিট বিক্রি করেন। কত টাকা করে অ্যাভারেজ, ওই যে 17.5 টাকা। অ্যাভারেজ করলাম কেন, আপনি তো বিভিন্ন রেটে মাল কিনেছিলেন, একবার কিনেছিলেন 10 টাকা, আরেকবার 20 টাকা, এই জন্য সবগুলো অ্যাভারেজ করে নিলাম 17.5 টাকা। তো এখন আমাদের হাতে আর রয়েছে কতটুকু, 50 ইউনিট মালামাল 17.5 টাকা করে, 875 টাকা। তারপর আবার আপনি 110 ইউনিট পারচেস করলেন 15 টাকা করে, 1650 টাকার। ওই যে এখন একত্র করেন, আগের ছিল 50, এখন পারচেস করলেন 110, টোটাল হচ্ছে 160। আগের ছিল 875 টাকা, এখন পারচেস করলেন 1650 টাকা, তো 1650 প্লাস 875, তার মানে হচ্ছে 2525 টাকা। এখন টোটাল কস্টকে টোটাল ইউনিট দ্বারা ভাগ করেন, তাহলে পার ইউনিট কস্ট পাবেন। এই যে 2525 ভাগ করেন 160, তাহলে পাবো 15 টাকা 78 পয়সা। এটা হচ্ছে আমাদের ইউনিট কস্ট। পরে আমরা আবার 10 ইউনিট রিটার্ন দিলাম 15 টাকা করে, 150 টাকা। তো দেখেন আমার হাতে আর রয়েছে 150 ইউনিট, ওই যে 10 ইউনিট বাদ দিলাম, তার মানে 2525 থেকে এখন 150 টাকা মাইনাস করেন, তাহলে আর পাই 2375। এখন 2375-কে 150 দ্বারা ভাগ করেন, তার মানে প্রতি ইউনিটের কষ্ট কত, 15 টাকা 83 পয়সা। তার মানে আমাদের হাতে রয়েছে 2375 টাকার ইনভেন্টরি। কষ্ট গুডসোল কত, 7,125। ওই যে 1,000 আর 6,125, এই দুইটাকে যোগ করলাম 7,125। এখন আপনার অঙ্ক ঠিক আছে কিনা দেখেন, এই দুটোকে যোগ করলে হয় 9,500। ওই যে এগুলোর সাথে মিলে গেল, তার মানে অঙ্ক ঠিক আছে। না বুঝলে বলবেন, আমি কিন্তু বলে যাচ্ছি, আপনার না বুঝলে আনমিউট করে বলবেন। তারপর হচ্ছে স্পেসিফিক আইডেন্টিফিকেশন মেথড। 200 ইউনিট পারচেস করলেন 10 টাকা করে, ওই যে ব্যালেন্সে বসালাম 2,000 টাকা। এখন ফেব্রুয়ারি 1 তারিখে বললেন সেল করলেন 100 ইউনিট। তো স্পেসিফিক আইডেন্টিফিকেশনে যখনই সেল করবেন, সাথে সাথে প্রশ্নের দিকে তাকাবেন, কত টাকার মালামাল সেল করবেন। এখানে নির্দিষ্ট করে বলা দেওয়া হয়, বলাই তো রয়েছে স্পেসিফিক আইডেন্টিফিকেশন। স্পেসিফিক মানে নির্দিষ্ট, আপনি নির্দিষ্ট করে আইডেন্টিফাই করা থাকবে যে আপনি কোনটা সেল করবেন। তো বলাই রয়েছে ফেব্রুয়ারি 1-এ সেল করেন 100 ইউনিট, 10 টাকার মালামাল। দেখেন এখানে প্রশ্ন কিন্তু দেওয়া রয়েছে ফেব্রুয়ারি 1-এ সেল করেছিলেন 100 ইউনিট 20 টাকা করে, কিন্তু এখানে বলে দিছে আপনি 10 টাকার মালামাল সেল করেন, নির্দিষ্ট করে বলে দিল। তো দেখেন আমরা 100 ইউনিট সেল করলাম, ওই যে 10 টাকার মালামাল আপনার হাতেই তো ছিল,
10 টাকার মালামাল, তো এখান থেকে বলছে 100 ইউনিট সেল করেন, আর ব্যালেন্সে রয়েছে বাকি 100 ইউনিট 10 টাকা করে। আবার মার্চের 1 তারিখে 300 ইউনিট পারচেস করলেন। ওই যে আমরা এখানে একত্রে যোগ করব না, কারণ যোগ করলে তো এটা অ্যাভারেজ পদ্ধতি হয়, তাই আলাদা আলাদা রাখলাম। 100 ইউনিট আগে, পরে 300 ইউনিট পারচেস করলেন, কারণ এখানে তো আপনাকে নির্দিষ্ট করে বিক্রি করতে হবে 10 টাকাটা করবেন না 20 টাকাটা, তো এগুলাকে একত্র করবেন না, আলাদা আলাদা রাখবেন। শুধুমাত্র অ্যাভারেজ পদ্ধতিটাই একত্র করা হয়। এখন এপ্রিল 1-এ বলা রয়েছে আপনি সেল করলেন 350 ইউনিট। তো 350 ইউনিট সেল করলেন কোন মালামাল, সেটা আপনি ওই যেখানে নির্দিষ্ট করে দেখতে হবে, বলা রয়েছে স্পেসিফিক আইডেন্টিফিকেশনের জন্য এই এই তথ্যগুলো। তো বলা রয়েছে 80 ইউনিট সেল করলেন 10 টাকার মালামাল, আর 270 ইউনিট 20 টাকার মালামাল। তো দেখেন 80 ইউনিট আর 270 ইউনিট যোগ করলে হয় 350 ইউনিট। তার মানে এই 350 ইউনিট যে বিক্রি করলেন, এর মধ্যে 80 ইউনিট 10 টাকারটা, 270 ইউনিট 20 টাকারটা। তো দেখেন আমরা 80 ইউনিট 10 টাকাটা বিক্রি করলাম, ওই যে আপনার 100 ইউনিট ছিল 10 টাকার, এর মধ্যে 80টা বিক্রি করলাম। 300 ইউনিট ছিল 20 টাকার, এর মধ্যে 270টা বিক্রি করলাম। তার মানে আমাদের ব্যালেন্সে রয়েছে 20 ইউনিট 10 টাকারটা, 30 ইউনিট 20 টাকারটা। আবার নতুন করে পারচেস করলেন 110 ইউনিট, ওই যে আমরা বসালাম, এর মধ্যে রিটার্ন দিলেন 10 ইউনিট। তার মানে আমাদের এন্ডিং ইনভেন্টরি রয়েছে 2300 টাকার। এই 200 600 1500 যোগ করলে 2300। আর কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 1800, 5400 যোগ করলে 7200। এখন আপনার অঙ্ক দেখেন ঠিক আছে কিনা, 7200 আর 2300 যোগ করলে হয় 9500। তার মানে অঙ্ক ঠিক আছে। তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। প্রবলেম 9 দেখেন, এ কর্পোরেশন দ্যাট ইউজেস পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম হ্যাজ দ্য ফলোইং ট্রানজাকশন ডিউরিং জুন। জুন মাসে তাদের নিচের ট্রানজাকশন গুলো রয়েছে যারা পারপেচুয়াল পদ্ধতি ফলো করে। কত তারিখে পারচেস করলেন সেল করলেন দেওয়া রয়েছে, বিগিনিং ইনভেন্টরি দেওয়া রয়েছে। সেল করলেন 800 ইউনিট 7 টাকা করে, অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং ডিস্ট্রিবিউশন এক্সপেন্স হচ্ছে 1000 টাকা। আপনাকে বলা রয়েছে প্রিপেয়ার স্টোর লেজার কার্ড অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট ইউজিং ফলোইং মেথডস। লিফো এবং ফিফো পদ্ধতিতে আপনি স্টোর লেজার কার্ড আর ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করেন। স্টোর লেজার কার্ড বলতে কি বোঝায়, আমরা আরেকটু আগে যে অঙ্কটা করলাম এটাকে বলা হয় স্টোর লেজার কার্ড। স্টোর মানে স্টোরে ব্যবহার করা হয়, এই ইনভেন্টরির এই রেকর্ডটা করে থাকে স্টোর, কারণ ইনভেন্টরি থাকেই স্টোরে, এই রেজিস্টারটা মেনটেন করে স্টোর, তাই এটাকে বলা হয় স্টোর লেজার কার্ড। কার্ড বলতে বোঝায় কাগজ, আমরা কাগজের মধ্যেই তো এই হিসাব নিকাশটা রাখি, এটাকে বলা হয় কার্ড। আর লেজার বলা হয় এই হিসাবটাকে, এই যে আমরা যে হিসাবটা করছি টেবিলের মাধ্যমে যে হিসাব করছি এটা হচ্ছে লেজার। তার মানে স্টোরের যে কাগজের মধ্যে হিসাবটাকে রাখা হয় সেটাকে বলে স্টোর লেজার কার্ড। তো এটাকে বলে স্টোর লেজার কার্ড। তো দেখেন আমরা এটাই তৈরি করলাম, লিফো পদ্ধতিতে তৈরি করলাম, আর ফিফো পদ্ধতিতে, এই দুইটা পদ্ধতিতে তৈরি করতে বললো একইভাবে আগের অঙ্কের মতোই। এখানে নতুন হচ্ছে আপনাকে বললো ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করেন। তো ট্রেডিং অ্যাকাউন্ট বলতে কি বোঝায়, ক্রয় বিক্রয় হিসাবকে বলা হয় ট্রেডিং অ্যাকাউন্ট। ক্রয় বিক্রয়, ট্রেড বলতে বোঝায় ক্রয় বিক্রয়, অ্যাকাউন্ট বলতে বোঝায় হিসাব। তার মানে ক্রয় বিক্রয় হিসাবকে বলা হয় ট্রেডিং অ্যাকাউন্ট। তো আপনি যদি সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করেন তাহলে পাবেন গ্রস প্রফিট, এটি হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট। দেখেন, বিক্রয় মানে সেলস, ক্রয়, ক্রয় মূল্যটাই তো হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, মানে আমরা যা বিক্রি করলাম তার ক্রয় মূল্য কত ছিল, এটাই তো হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। তো এখানে বিক্রয়ের হিসাবও রয়েছে ক্রয়ের হিসাবও রয়েছে, এটার থেকে এটা মাইনাস করে পেলাম গ্রস প্রফিট, এটাকে বলা হয় ক্রয় বিক্রয় হিসাব। যেহেতু এখানে বিক্রয়ও রয়েছে ক্রয় হিসাবও রয়েছে, তার মানে আপনাকে যদি ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করতে বলে আপনি গ্রস প্রফিট বের করবেন। তো আমরা ইজিলি গ্রস প্রফিট নির্ণয় করতে পারি।
এখন আমরা সেল এখন আমরা সেলের এই হিসাবটা বসাবো। ওই যে আরেকটু আগে তো অঙ্কে সেলিং প্রাইসটা নিই নাই। এই যে এখন কিন্তু এই সেলিং প্রাইসটাকে আমরা বিবেচনা করব। যেহেতু আমরা এখন ক্রয় বিক্রি হিসাব মানে আমরা যেহেতু এখন ইনকাম স্টেটমেন্ট তৈরি করছি, লাভ লোকসান হিসাব তৈরি করছি, তো এখন আপনাকে বিক্রয় মূল্যটা বিবেচনা করতে হবে। যেহেতু লাভ লোকসান হিসাব তৈরি করছেন আপনি, সেল করলেন কতটুকু? 800 ইউনিট। প্রতি ইউনিট বলা রয়েছে 60 টাকা করে। তার মানে 5,600 টাকা। তো আমরা বসালাম সেলস 5,600। এখানে প্রশ্নে বলা রয়েছে প্রতি ইউনিট 60 টাকা করে, তো আমরা সবগুলা 7 টাকা করে গুণ করলাম। আর আগের অঙ্কটা এক একটা এক এক রকম ছিল। আগের অঙ্কটা বললে এইভাবে বিক্রি মূল্য বের করতেন। এখানে 100 ইউনিট বিক্রি করছেন 20 টাকা করে, মানে 2,000 টাকার। আর এখানে 350 ইউনিট 40 টাকা করে, মানে 14,000 টাকা। তার মানে এখানে টোটাল সেলস কত? 16,000 টাকা। তাহলে আমরা এইভাবে নির্ণয় করতাম। যদি এখানে আলাদা আলাদা বিক্রয় মূল্য দেওয়া থাকতো, আলাদা আলাদা হিসাব করে বের করতেন। আর এখন যে অঙ্ক করছি বলা রয়েছে সবগুলোই আপনি 60 টাকা করে বিক্রি করলেন, তাই আমরা একসাথে গুণ করে বের করলাম। এখন কষ্ট অফ গুডস সোল্ড মাইনাস করেন। লিফো পদ্ধতিতে কষ্ট অফ গুডস সোল্ড পেলাম 2590। তো মাইনাস করে পেলাম গ্রস প্রফিট। এটা হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট। আর ফিফো পদ্ধতিতে কষ্ট অফ গুডস সোল্ড পেলাম। সেলস কিন্তু সব পদ্ধতিতে একই, কারণ আপনি 800 ইউনিট সেল করছেন 60 টাকা করে, 5,600। কষ্ট অফ গুডস সোল্ডটা পরিবর্তন হবে, কারণ এক এক পদ্ধতিতে কষ্ট অফ গুডস সোল্ড এক এক রকম। তো এখানে ফিফো পদ্ধতিতে কষ্ট অফ গুডস সোল্ড কত? 2530। তো সেটা মাইনাস করলাম, তার মানে 3,070 ক্রস প্রফিট। এখানে আরেকটা জিনিস বুঝার রয়েছে। এখানে বিগিনিং ব্যালেন্স দেওয়া রয়েছে 200 ইউনিট 3 টাকা করে, বিগিনিং ব্যালেন্স। তাই দেখেন এটা আমরা পারচেজ ঘরে বসাই নাই, সরাসরি ব্যালেন্সে বসালাম। এটা বিগিনিং ব্যালেন্স মানে গত মাসের যেটা ক্লোজিং ব্যালেন্স ছিল সেটাই বছরের বিগিনিং হিসেবে চলে আসছে। এই যে জুন মাসের 1 তারিখে বিগিনিং, মানে এটা মে মাসের 31 তারিখে যে ব্যালেন্স ছিল সেটা এটা। তাই এখানে আর পারচেস না, এটা তো এই দিন পারচেস করেন নাই। মে মাসের 31 তারিখ মানে মে মাসের ক্লোজিং যে ব্যালেন্স সেটাই তো পরবর্তী মাসের ওপেনিং ব্যালেন্স। তাই এটা কিন্তু পারচেজে বসাবেন না, সরাসরি ব্যালেন্সে বসলো। আর আগের অঙ্কটায় দেখেন বলা ছিল পারচেস করলেন, এই যে বলা ছিল জানুয়ারি 1 তারিখে পারচেস করলেন, তাই ওটা আমরা পারচেস ঘরে বসালাম। ওটা পারচেস ঘরে বসায় তারপরে ব্যালেন্সে আনলাম। আর এখন যেটা অঙ্কে বলা রয়েছে বিগিনিং ব্যালেন্স, এটা কিন্তু পারচেস করেন নাই, আগের বছরের আগের মাসের ব্যালেন্স, তাই সরাসরি এখানে চলে আসলো। এগুলো পরীক্ষা হলে খেয়াল রাখবেন। এটা বিতে বলা রয়েছে প্রিপেয়ার এ কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট বেসড অন দ্য ট্রানজাকশন ফর জুন আন্ডার লিফো অ্যান্ড ফিফো মেথড অ্যান্ড এ 30% ইনকাম ট্যাক্স রেট। তো আপনি কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট করেন লিফো আর ফিফো পদ্ধতিতে, ইনকাম ট্যাক্স রেট হচ্ছে 30%। ইনকাম স্টেটমেন্ট আমরা কিভাবে করি? আপনাদের ইনকাম স্টেটমেন্ট নিয়ে আলাদা একটা অধ্যায় আছে, তখন আরো এক্সপার্ট হবেন। তো ইনকাম স্টেটমেন্টের ফরম্যাটটা হচ্ছে এরকম। আমরা করি সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করি, তলে পাই গ্রস প্রফিট। এতটুকু তো হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট। এখান থেকে মাইনাস করি অপারেটিং এক্সপেন্স, তলে পাই অপারেটিং প্রফিট বা ইনকাম বিফোর ট্যাক্স। এখান থেকে আমরা করি কি ট্যাক্স মাইনাস করি, তলে পাই নেট প্রফিট। এটি হচ্ছে ইনকাম স্টেটমেন্টের ফরম্যাট। তো আমরা এই কাজটা করব। এখন আপনাকে বললো কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট করেন, তো ইনকাম স্টেটমেন্ট আর কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট পার্থক্য কি? আপনাকে যদি বলা থাকতো ইনকাম স্টেটমেন্ট করেন, আমরা এরকম আলাদা আলাদা করতে পারতাম। যেমন দেখেন, আমরা যখন ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করলাম, লিফো পদ্ধতির ট্রেডিং অ্যাকাউন্টটা আলাদা তৈরি করলাম, আবার ফিফো মেথডের ট্রেডিং অ্যাকাউন্টটাও আলাদা তৈরি করলাম, একসাথে করি নাই। কিন্তু ইনকাম স্টেটমেন্ট যখন করলাম দুইটা একসাথে করলাম, দেখেন একই টেবিলে করলাম পাশাপাশি, লিফোটা এক পাশে, ফিফোটা আরেক পাশে, পাশাপাশি করলাম, এটাকে বলা হয় কম্পারেটিভ। আপনাকে যখন প্রশ্নে বলবে কম্পারেটিভ, বুঝবেন একই টেবিলের মধ্যে অঙ্কটা করতে হবে, আলাদা আলাদা টেবিলে করলে হবে না। প্রশ্ন যদি কম্পারেটিভ ব্যবহার না করে, তাহলে আপনি আলাদাও করতে পারেন একসাথেও করতে পারেন। কম্পারেটিভ না বললে আপনি আলাদাও করতে পারবেন একসাথেও করতে পারবেন, কিন্তু কম্পারেটিভ বললে আপনি বাধ্যতামূলকভাবে একসাথে করতে হবে, আলাদা করলে হবে না।
এখানে যদি আপনি লিফো পদ্ধতিটা আলাদা ইনকাম স্টেটমেন্ট করেন, ফিফোটা আলাদা করেন, আপনার অঙ্ক হবে না, যেহেতু কম্পারেটিভ বলা। কম্পারেটিভ মানে পাশাপাশি করতে হয় কেন? যেন আপনি তুলনা করতে পারেন, এটাকে বলে কম্পারেটিভ, মানে তুলনা করা যেন যায়। দেখেন এখানে সেলস, লিফো তো 5,600, ফিফো তো 5,600, আমরা তুলনা করতে পারতেছি, দুইটা একই সমান। আর আপনি আলাদা আলাদা করলে তো তুলনা করতে পারতেন না। কস্ট অফ গুডস সোল্ড, লিফোতে 2,590, ফিফোতে 2,530, পাশাপাশি রাখাতে তুলনা করতে পারতেছেন, বাড়ছে না কমছে। তো গ্রস প্রফিট পেলাম, এতটুকু তো আমরা ট্রেডিং অ্যাকাউন্টে করলাম। এখন এখান থেকে মাইনাস করব অপারেটিং এক্সপেন্স। প্রশ্ন অপারেটিং এক্সপেন্স দেওয়া রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্সকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, আরেকটা হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, মানে এটা একই শব্দ, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। তো এখানে আপনাকে অপারেটিং এক্সপেন্স না লিখে এইভাবে লিখলো, অপারেটিং এক্সপেন্সকে দুই ভাগে ভাগ করা যায়, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, একটা সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। তো এখানে বললো এই সকল খরচ হচ্ছে 1,000 টাকা, মানে টোটাল অপারেটিং এক্সপেন্স হচ্ছে 1,000 টাকা। তো আমরা অপারেটিং এক্সপেন্স মাইনাস করে পেলাম প্রফিট বিফোর ট্যাক্স। এটাকে ইনকাম বিফোর ট্যাক্স অথবা অপারেটিং প্রফিটও বলা যায়, অথবা প্রফিট বিফোর ট্যাক্স। এখন এখান থেকে ট্যাক্স 30% বাদ দেন। কোনটা 30%? এই প্রফিট বিফোর ট্যাক্সের। এখানে হচ্ছে 2010, এটার 30% হচ্ছে 603। আবার এখানে 2070, এটার 30%, 2070, এটার 30%, 621। তো আমরা ট্যাক্স বাদ দিলাম, আমরা পেলাম প্রফিট আফটার ট্যাক্স অথবা নেট প্রফিট। এটাই অ্যান্সার। এটা সিতে বলা রয়েছে ফর ইচ কস্টিং মেথড ডিটারমাইন দ্য ক্যাশ পজিশন অ্যাট দ্য এন্ড অফ জুন। লিফো এবং ফিফো পদ্ধতিতে জুন মাস শেষ হওয়ার পরে প্রতিষ্ঠানের নিকট কত টাকা ক্যাশ থাকবে? অ্যাজিউম দ্যাট অল ট্রানজাকশন পারচেজ সেল অ্যান্ড নন ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স ওয়ার পেড ইন ক্যাশ। ধরে নেন সকল ট্রানজাকশন ক্যাশে ঘটলো, তো এই প্রতিষ্ঠানের নিকট কত টাকা ক্যাশ থাকবে? তার মানে আমরা দেখব তারা কত টাকা ক্যাশ পেলো আর খরচ করলো কতটুকু, বাকিটুকুই তো থাকবে। ধরেন আপনি 1,000 টাকা ক্যাশ পেলেন, খরচ করলেন 600 টাকা, তার মানে আপনার নিকট আছে কতটুকু? 400 টাকা। তো আমরা দেখব তাদের আয় থেকে ব্যয়গুলো মাইনাস করব, তাহলে তো বাকিটুকু হাতে থাকবে। তাদের আয় কতটুকু? সেলস, ওই যে সেল করলো 5,600 টাকা, এটাই তো তাদের ইনকাম। তারা যে টাকাটা ক্যাশ পেলো, এখান থেকে খরচগুলো বাদ দেন। খরচ কি কি ছিল? পারচেস। এই যে আমরা দেখলাম পারচেস হচ্ছে 3,870 টাকা। আর রয়েছে ওই যে অপারেটিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ, সেলিং, অ্যাডমিনিস্ট্রেটিভ, এগুলো তো খরচ করলো, আর খরচ নাই। মাইনাস করে আমরা পেলাম, তার মানে তাদের নিকট রয়েছে 730 টাকা ক্যাশ, এত টাকা ক্যাশ রয়েছে। এটি অঙ্কটা। এটা দেখাই তারপরে ছেড়ে দিব। প্রবলেম 10, the management of Robin Corporation is reevaluating the appropriateness of using its present inventory cost flow method, which is average cost. তো এই প্রতিষ্ঠান তাদের বর্তমান যে ইনভেন্টরি সিস্টেম ফলো করছে, তারা বর্তমানে অ্যাভারেজ কস্টিং পদ্ধতি ফলো করছে, এটাকে তারা নতুন করে মূল্যায়ন করছে আর কি। They request you help in determining the result of operation for 2023 if either the FIFO method or the LIFO method had been used. তো তারা তাদের 2023 সালের যে ফলাফল ছিল, তো সেটার উপর ভিত্তি করে তারা মূল্যায়ন করতে চাচ্ছে যে তারা যদি ফিফো পদ্ধতি ব্যবহার করে অথবা যদি লিফো ব্যবহার করে, তাহলে তাদের কি পরিবর্তনটা আসবে। মানে তারা এটা আপনাকে রিকোয়েস্ট করলো যেটা নির্ণয় করার জন্য। তারা তো এতদিন এভারেজ পদ্ধতি ফলো করে আসছে, তারা যদি লিফো ব্যবহার করে অথবা ফিফো ব্যবহার করে, তাহলে প্রভাবটা কি পড়বে, মানে তাদের জন্য কি সেটা সুবিধাজনক হবে নাকি অসুবিধাজনক, এটা আপনাকে মূল্যায়ন করতে বললো। নিচের তথ্যগুলো দেওয়া রয়েছে, বিগিনিং ইনভেন্টরি দেওয়া রয়েছে, এন্ডিং ইনভেন্টরি, কতটুকু নেট সেল করলো, কতটুকু তারা পারচেস করলো, এগুলো দেওয়া রয়েছে। তো তারা যে টোটাল 28,92,500 টাকার পারচেস করলো, এই 11,50,000 ইউনিট, কোন সময় কতটুকু কত টাকা দিয়ে পারচেস করলো, এখানে ডিটেইলসটা দেওয়া রয়েছে।
যে দেখেন এতটুকু পারচেস করলো, কতটুকু কত রেট এগুলো দেওয়া রয়েছে। অপারেটিং এক্সপেন্স দেওয়া রয়েছে 7,35,000 টাকা, কোম্পানির ইনকাম ট্যাক্স হচ্ছে 30%। তো এই তথ্যের উপর ভিত্তি করে আপনি নিচের কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্টটা তৈরি করলেন। কম্পারেটিভ মানে ওই যে দেখেন ফিফো লিফো পাশাপাশি তৈরি করলেন, তো ইনকাম স্টেটমেন্টটা তৈরি করলেন। এখন আপনি নিচের অ্যান্সারগুলো দেন। এতে বলা হয়েছে হুইচ কস্ট ফ্লো মেথড, FIFO or LIFO, produces the more meaningful inventory amount for the balance sheet and why? এই FIFO আর লিফোর মধ্যে মানে ব্যালেন্স শিটের জন্য আর কি কোন পদ্ধতিটা বেশি আর কি উপযোগী এবং কেন, এটার মূল অর্থ হচ্ছে এটা। ফিফো এবং লিফোর জন্য মেথডের মধ্যে কোন পদ্ধতিটাই ব্যালেন্স শিটের জন্য বেশি উপযোগী। তা আপনি বলবেন ফিফো পদ্ধতিটা ব্যালেন্স শিটের জন্য বেশি উপযোগী, কারণ কি? ফিফো মানে কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট। আমরা আগে যে মালামাল কিনেছিলাম সেটা আগে বিক্রি করলাম। আমার নিকট রয়েছে লেটেস্ট যে মালামাল, ইদানিং যে মালামাল কিনলাম, তো সেটাই আপনি ব্যালেন্স শিটে দেখাচ্ছেন। ব্যালেন্স শিটে আমরা তো দেখাই আমার হাতে কতটুকু ইনভেন্টরি রয়েছে, তো সেটা আপনি বর্তমানের ইনভেন্টরিটাই দেখাচ্ছেন। তো এইটা এই জন্য ফিফো পদ্ধতিটা ব্যালেন্স শিটের জন্য উপযোগী। কারণ আপনি ধরেন 1 বছর আগে কিছু মালামাল কিনলেন 100 টাকা করে, আর এখন কিছু মালামাল কিনলেন 150 টাকা করে। ওই ইনভেন্টরি মালামাল ধর মার্কেটে মূল্য বেড়ে গেল। 1 বছর আগে কিছু কিনেছিলেন 100 টাকা করে, আর এখন কিনলেন 150 টাকা করে। এখন আপনি যদি 100 টাকার মালামাল ব্যালেন্স শিটে দেখান, বর্তমানে তো আসলে মার্কেটে ওইটার মূল্য 100 টাকা না 150 টাকা, তার মানে তো আপনি ব্যালেন্স শিটে সঠিক তথ্য প্রকাশ করতেছে না। কারণ আপনি দেখাইতেছেন ব্যালেন্স শিটে আপনার ইনভেন্টরি মূল্য 100 টাকা, আসলে তো বর্তমানে ওটা মার্কেটের মূল্য 150 টাকা। তার মানে ফিফো পদ্ধতিতে তো আপনি আগের গুলা বিক্রি করলেন, আপনার হাতে আছে বর্তমানের ইনভেন্টরি গুলা। বর্তমানেরটা আছে মানে আপনি বর্তমানের যে মূল্য মার্কেটে ওই মূল্যের ইনভেন্টরি ব্যালেন্স শিটে দেখাচ্ছেন। তো কাজে এটাই সঠিক তথ্য প্রকাশ করে। এটা আর কি কনসেপচুয়াল প্রশ্ন। বিতে বলা রয়েছে হুইচ কস্ট ফ্লো মেথড ফিফো লিফো প্রডিউসেস দ্য মোর মিনিংফুল নেট ইনকাম হয়। এখন ইনকাম স্টেটমেন্টের জন্য কোন পদ্ধতিটা বেশি উপযোগী এবং কেন এই ফিফো আর লিফোর মধ্যে? তো আপনি বলবেন লিফো পদ্ধতিটা ইনকাম স্টেটমেন্টের জন্য বেশি উপযোগী, কারণ লিফো পদ্ধতিতে তো আপনি লেটেস্টটা বিক্রি করতেছেন, তার মানে আপনার সঠিক ইনকামটা প্রকাশ পাচ্ছে। ধরেন আপনি 1 বছর আগে 100 টাকার মালামাল কিনলেন, 100 টাকা দিয়ে যে মালামাল কিনলেন সেটা আপনি ধরেন 110 টাকা দিয়ে বিক্রি করবেন। আর এখন যে মালামাল কিনছেন 150 টাকা করে, সেটা তো ধরেন আপনি 160 টাকা করে বিক্রি করতে হবে, সেটা তো আর 110 টাকা দিয়ে বিক্রি করতে পারবেন না, কিনলেনই তো 150 টাকা করে। এখন আপনি যদি 1 বছর আগেরটা বিক্রি করেন 110 টাকা করে, আপনি সেলস রেভিনিউ দেখাবেন 110 টাকা, আসলে তো বর্তমানে সেটা 110 টাকা করে বিক্রি করা সম্ভব না। কারণ মার্কেটে তো ওগুলোর মূল্য এখন 150 টাকা, আপনি কম হইলেও তো 160 টাকা করে বিক্রি করতে হবে। আর লিফো পদ্ধতিতে তো আপনি বর্তমানেরটা বিক্রি করতেছেন, মানে বর্তমান মার্কেটে যে মূল্য সেই মূল্য হিসেবে আপনি বিক্রি করতেছেন। তো কাজে লিফো পদ্ধতিটাই ইনকাম স্টেটমেন্টে সঠিক তথ্য প্রকাশ করে, যেহেতু লেটেস্টে আপনি লেটেস্ট মূল্যে বিক্রি করতেছেন। সি হচ্ছে হুইচ কস্ট ফ্লো মেথড ফিফো আর লিফো প্রডিউসেস দ্য মোর অ্যাকচুয়াল ফিজিক্যাল ফ্লো অফ গুডস, ওয়াই? ফিজিক্যাল গুডসের ক্ষেত্রে কোন পদ্ধতিটা বেশি উপযোগী? ফিজিক্যাল পদ্ধতি মানে মানে আপনি যদি ইনভেন্টরি কাউন্ট করে হিসাব করেন, যেমন আমরা পিরিয়ডিক পদ্ধতিতে জানি আমরা ইনভেন্টরি হিসাব করি কি, ওই যে বছর শেষে ইনভেন্টরি গুলাকে গণনা করে হিসাব করি। তো এই এটাকে বলে ফিজিক্যাল পদ্ধতি। তো ফিজিক্যাল পদ্ধতির ক্ষেত্রে কোন পদ্ধতিটা বেশি উপযোগী, লিফো না ফিফো? তো এই ক্ষেত্রে হচ্ছে ফিফো পদ্ধতিটা বেশি উপযোগী। কারণ কি, আপনি ফার্স্টের গুলা বিক্রি করে ফেললেন, আপনার হাতে লেটেস্ট মালামাল গুলা রয়েছে। সব ক্ষেত্রে আপনি ফলাফল করবেন লেটেস্টটার উপর ভিত্তি করে। দেখেন ব্যালেন্স শিটে আপনি ফার্স্টেরটা বিক্রি করলেন, লেটেস্টটাই ব্যালেন্স শিটে দেখাচ্ছে, কাজে এটি উপযোগী। আবার যখন ইনভেন্টরি হিসাব করবেন, আগের গুলা বিক্রি করলেন, লেটেস্ট মালামালটা হাতে রয়েছে, এটা উপযোগী। আবার ইনকাম স্টেটমেন্টে লেটেস্টটা বিক্রি করলেন, তো লেটেস্ট ইনকামটাই আপনার ইনকাম স্টেটমেন্টে দেখাচ্ছে। ডিতে বলা হয়েছে হাউ মাচ এডিশনাল ক্যাশ উইল বি অ্যাভেলেবল ফর ম্যানেজমেন্ট আন্ডার লিফো দেন আন্ডার ফিফো, হোয়াই? আপনি
লিফো পদ্ধতিতে ফিফোর থেকে অতিরিক্ত কতটুকু ক্যাশ থাকবে কোম্পানির নিকট, মানে কোম্পানি যদি লিফো পদ্ধতি ব্যবহার করে আর যদি ফিফো পদ্ধতি ব্যবহার করে, তাহলে ফিফোর থেকে লিফো পদ্ধতিতে কতটুকু ক্যাশ বেশি থাকবে। কতটুকু ক্যাশ বেশি থাকবে দেখেন তাহলে। সেক্ষেত্রে আপনি প্রশ্নে যদি ইনকাম স্টেটমেন্ট দেওয়া না থাকতো, আপনি ইনকাম স্টেটমেন্ট আগে অঙ্ক করে নিতেই তো এই অ্যান্সারটার জন্য, যে কতটুকু ক্যাশ বেশি থাকবে। তখন যদি প্রশ্নে আপনাকে ইনকাম স্টেটমেন্ট করে না দেয়, আপনি ইনকাম স্টেটমেন্ট করে নিতে হবে। এখন কতটুকু ক্যাশ বেশি থাকবে দেখেন। লিফোর ক্ষেত্রে হচ্ছে ইনকাম ট্যাক্স কত, 2,26,500 টাকা। ফিফোর ক্ষেত্রে ইনকাম ট্যাক্স 2,37,750। আপনি যদি লিফো পদ্ধতি ব্যবহার করেন, আপনাকে ট্যাক্স কম দিতে হচ্ছে। ট্যাক্স কম দিতে হচ্ছে কেন? আপনার ইনকাম কমে গেল, তাই আপনার ট্যাক্স কম, ইনকামের উপরে তো ট্যাক্স আসে। তো যেহেতু ট্যাক্স কম দিতে হচ্ছে, এতটুকু ক্যাশ আপনার সেভ হচ্ছে। ধরেন আপনি ফিফো পদ্ধতি ব্যবহার করলে ধরেন আপনি 100 টাকা ট্যাক্স দিতে হয়, আর লিফো পদ্ধতি ব্যবহার করলে ধরেন আপনার 60 টাকা ট্যাক্স দিতে হয়। তার মানে আপনার 40 টাকা এখানে বেনিফিট। আপনি যদি এই পদ্ধতি ব্যবহার করেন, 40 টাকা আপনি বেনিফিট পাচ্ছেন, 40 টাকার ক্যাশ বেঁচে যাচ্ছে। তার মানে আপনার নিকট 40 টাকা ক্যাশ থাকবে বেশি। কারণ ওই পদ্ধতি ব্যবহার করলে তো 100 টাকা খরচ হতো, আর এই পদ্ধতির জন্য 60 টাকা খরচ হতো, তার মানে 40 টাকা আপনি বেঁচে যাচ্ছে। তো এইটা হচ্ছে, তার মানে আপনার কতটুকু ক্যাশ বেশি থাকবে, এইটার ডিফারেন্সটা, ডিফারেন্স কত? 11,250 টাকা। তার মানে আপনার নিকট 11,250 টাকা বেশি ক্যাশ থাকবে। এতটুকু দেখবেন।